ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ডব্লিউপি অঙ্কে পরীক্ষা দেবে, তোমাদের প্রস্তুতির জন্য আমরা সায়েন্স গ্রুপ থেকে আজকে একটি ক্লাস নিয়ে এসেছি। আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো সায়েন্স গ্রুপটি কভার করে দেবো। আজকে এটা প্রথম ক্লাস। তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয়ে থাকলে তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেখানে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। তো আজকের 50টি প্রশ্ন কি কি আছে, চলো ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ভারী হালকা, কখনো ভারী কখনো হালকা, ভারীও নয় আবার হালকাও নয়। তো কি হবে? শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু সব সময় অপশন বি হালকা হয়। কেন হয়? না, জলের আণবিক ওজন হচ্ছে 18 গ্রাম পার মোল। আর বায়ুতে যে শুষ্ক বাতাস সেটাতে থাকে নাইট্রোজেন 78% আর অক্সিজেন 20% বা 21%। তাদের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম আর 32 গ্রাম। আর তার সাথে যেসব পদার্থ আছে সেগুলো মিলিয়ে একটা গড় আণবিক ওজন হচ্ছে 29 গ্রাম পার মোল। তো জলের আণবিক ওজন এই শুষ্ক বাতাসের গড় আণবিক ওজনের চাইতে কম। এই জন্য শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়। আর আর্দ্র বাতাসের ঘনত্ব শুষ্ক বাতাসের তুলনায় কম হয়, ঘনত্বটা কম হয়, এই জন্য এটা হালকা হয়। এই কারণে শব্দের গতিটা আর্দ্র বায়ুতে শুষ্ক বায়ুর তুলনায় বেশি হয়। তাহলে তোমরা এটা বলতে পারো এখানে তো উল্টো হয়ে গেল, এখানে ঘনত্ব কম আছে, কম ঘনত্বে কি করে শব্দের গতি বেশি হয়ে গেল? আবার আমরা জানি যে শব্দের গতি বেশি হয় কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হয়, তাই তার ঘনত্ব বেশি। এটা তোমাদের মনে হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয় মধ্যের ক্ষেত্রে শব্দের গতি শুধুমাত্র ঘনত্বের উপর নির্ভর করে না, তার সাথে স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে, ইলাস্টিসিটির উপরও নির্ভর করে। এবং সেটা যে সূত্রটা সেটা হচ্ছে ভি ভেরিজ রুট ওভার অফ ই বাই রো। অর্থাৎ ই হচ্ছে ইলাস্টিসিটি আর রো হচ্ছে ঘনত্ব। ঘনত্বের তুলনায় স্থিতিস্থাপকতাটা বেশি হয়ে যায়, এই জন্য সেক্ষেত্রে উল্টো হয়। 2 নম্বর, গ্যাসের উষ্ণতা বাড়লে অণুগুলির গতিবেগের কি হয়? কোনো গ্যাসের উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে অণুগুলির গতিবেগের কি হবে? প্রথমে বাড়বে। অণুগুলির গতিবেগ অপশন এ বাড়বে। কারণ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের অণুগুলি আরও শক্তি পাবে। যদি ওই গ্যাসের অণুগুলিকে আবার তাপ দেওয়া হয়, তার ফলে কি হবে? অণুগুলো উষ্ণ হবে, আর তাপের থেকে শক্তি পাচ্ছে। সে শক্তিটা পেলে কি হবে? অণুগুলো নড়ছিল আরো বেশি করে নড়বে, তাহলে দ্রুত চলাচল করবে। ঠিক আছে। 3 নম্বর, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন এ 22.4 লিটার। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ আদর্শ যে তাপমাত্রা সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 কেলভিন। আর 1 অ্যাটমসফিয়ার বা 101.325 কিলো পাস্কাল। ঠিক আছে। এটা হচ্ছে আদর্শ তাপমাত্রা। আর আদর্শ প্রেসার এটা হচ্ছে 1 এটিএম বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আদর্শ গ্যাসের নীতি অনুসারে 1 মোল গ্যাসের আয়তন সব গ্যাসের জন্য একই হয়, যেটা হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে। এই আদর্শ গ্যাসের নীতির সূত্র যেটা পিভি সমান এনআরটি, এটা প্রয়োগ করে 22.4 লিটারে বার করা যায়। এখানে দেখো ভি সমান, যখন পিটা এদিকে নিয়ে চলে আসবে তখন কি হবে? এনআরটি বাই পি হবে। এন এর মান হচ্ছে 1 মোল বলেছে, এই জন্য এন এর মান 1। আর 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 হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, তার মান হচ্ছে এটা। আর 273.15 এটা হচ্ছে তার উষ্ণতা। তাহলে পুরো তিনটে যখন গুণ করে দেওয়া হবে তখন এটা পাওয়া যাবে 22.4 লিটার। ঠিক আছে। 4 নম্বর, পদার্থকে উত্তপ্ত করলে তার কি হয়? কোনো পদার্থকে যদি উত্তপ্ত করা হয় তাহলে তার অপশন বি প্রসারণ হবে। পদার্থের অণুগুলো গতিশক্তি বৃদ্ধি পাবে এবং তার ফলে অণুগুলো একে অপর থেকে দূরে সরে যাবে এবং পদার্থের আয়তন বা দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। যখন তাপ দেওয়া হচ্ছিল না, যখন তাকে উত্তপ্ত করা হচ্ছিল না, তখন অণুগুলো ধরো ঘন সন্নিবিষ্ট ছিল। এরপর যখন তাকে তাপ দেওয়া হয় তখন অণুগুলো দূরে সরে যাবে। এর ফলে কি হবে? তার আয়তনটা বেড়ে যাবে। আয়তন এইটুকু ছিল, এটা বেড়ে এরকম হলো। এই যে বেড়ে যাওয়া তাপের ফলে যে প্রসারণ ঘটে এটাকে বলা হয় তাপীয় প্রসারণ। উত্তাপের ফলে পদার্থের ঘনত্ব কমে। ঘনত্ব কেমন ছিল? এরকম ডেনসিটি ছিল। এরপর উত্তাপ যখন দেওয়া হলো, তাপ যখন দেওয়া হলো, তখন তার ঘনত্ব এরকম দূরে দূরে হয়ে গেল, অর্থাৎ ঘনত্বটা কমে গেল। এবং আয়তন, এখান থেকে আয়তন এটা বেড়েছে, আয়তনও বেড়ে গেছে, কিন্তু তার ভরটা পরিবর্তিত থাকে। এটা যদি 10 গ্রাম হবে তাহলে এটাও 10 গ্রামই থেকে যাবে, অর্থাৎ ভরটি তার অপরিবর্তিত থাকবে। ব্যতিক্রম আছে এদের মধ্যে। জলের ক্ষেত্রে যেমন 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রাতে আয়তন কিন্তু হ্রাস পায়, এটা ব্যতিক্রম। 5 নম্বর, রূপা, তামা, লোহা ও কাচের মধ্যে তাপ পরিবাহিত সবচেয়ে বেশি কার? রূপা, তামা, লোহা এবং কাচের মধ্যে তাপ পরিবাহিত সবচেয়ে বেশি হবে অপশন সি রূপোর। শুধু তাপ নয়, তড়িতের পরিবাহিত রূপোর সবচেয়ে বেশি।
একটি পদার্থে তাপ পরিবহন করার ক্ষমতাকে তাপ পরিবাহিতা বলা হয়। এখানের মধ্যে রূপ তাপ পরিবহন ক্ষমতা বেশি। এখানে কাজ যেটা আছে, কাজ হচ্ছে তাপের কুপরিবাহী বা অন্তরক। কাজ, কাঠ এগুলো হচ্ছে কুপরিবাহী। 6 নম্বর, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় কোন পদার্থের? পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় অপশন এ কঠিন পদার্থের। বাকি তরল বা গ্যাসীয় পদার্থের এগুলো হচ্ছে পরিচালনা পদ্ধতিতে হয়। আর বিকিরণ সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা শূন্যের মাধ্যমে হয়। পরিবহন, পরিচালন, বিকিরণ এই তিনটে পদ্ধতি একটু তাড়াতাড়ি আমরা জেনে নিই। পরিবহন পদ্ধতি হচ্ছে যখন কোনো বস্তুকে, ধরো এখানে আমরা কেটলির মাধ্যমে জল গরম করছি, তাহলে কি হবে, প্রথমে তাপ দিলে কেটলিটি প্রথমে উত্তপ্ত হবে। তো কেটলিটি যেটা উত্তপ্ত হবে সেটা হচ্ছে পরিবহন। কিভাবে উত্তপ্ত হচ্ছে, কেটলির অণুগুলো নিচে আছে, তো একটা অংশে তাপ পেলো, ধরো একটা অংশে তাপ পেলে কি হবে, তার পাশে যে অণুটা আছে তাকে সে তাপটা সঞ্চালন করবে, এরকম করে আস্তে আস্তে পুরো কেটলিটা তাপ পাবে এবং পুরো কেটলিটা গরম হবে আস্তে আস্তে। এরপর কেটলির ভিতরে যে জলটা আছে সেটা এইখান থেকে তাপটা নেবে, কেটলির থেকে তাপটা নেবে। এরপর কেটলির থেকে তাপ নেওয়ার ফলে যে জলটা আছে, জলের অণুগুলো আস্তে আস্তে নিচের জলের অণুগুলো উত্তপ্ত হবে এবং নিচের জলের অণুগুলো উত্তপ্ত হতে আস্তে আস্তে উপরের অণুগুলোতে ট্রান্সফার হবে। এটাকে বলা হয় পরিচালন। এটা তরল পদার্থ হচ্ছে, ঠিক আছে। আর বিকিরণ হচ্ছে এখানে যে ব্যক্তিটা বসে আছে, ধরো যে ব্যক্তিটা এই জলটা গরম করছে, এটা তো ধরো ছবিটা দেওয়া আছে, টাচ করে করছে, এই তাপটার ফলে যে বসে আছে সে যে তাপটা পাচ্ছে, এই যে উনুনটা ধরানো আছে, এই উনুনটার কারণে যে তাপটা বসে, এখানে যে ব্যক্তিটা বসে আছে সে যে তাপটা পাচ্ছে সেটা হচ্ছে বিকিরণ, ঠিক আছে। এটার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কিন্তু বাকিগুলোর জন্য মাধ্যমের প্রয়োজন হয়। তাপ সঞ্চালনের সবচেয়ে দ্রুততম পদ্ধতি হচ্ছে বিকিরণ। এই সম্পর্কিত একটা ভিডিও আমাদের প্লেলিস্টে তোমরা গিয়ে পেয়ে যাবে। পরিবহন, পরিচালন, বিকিরণ এই সম্পর্কিত একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। 7 নম্বর, চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠ আচরণ করে কিরকম? চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠ আচরণ করে, সঠিক উত্তর হবে অপশন এ অবতল দর্পণের মতো। স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠটি বাঁকানো হওয়ার জন্য আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়, এর ফলে এটি অবতল দর্পণের মতো আচরণ করে, ঠিক আছে। 8 নম্বর, সাধারণত উত্তল লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পরে আলোক রশ্মিগুচ্ছ কি হয়? উত্তল লেন্সের মধ্য দিয়ে প্রতিফলনের পর আলোক রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয় এবং সেটিকে বলা হয় ফোকাস বিন্দু। এবং সেই আলোক রশ্মিগুচ্ছগুলো এগুলো হচ্ছে অভিসারী, একটা ফোকাস বিন্দুর দিকে অভিসারী আছে, এই জন্য এটাকে বলা হয় অপশন বি অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, ঠিক আছে। এই জন্য এই লেন্সটিকে বলা হয়, উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। 9 নম্বর, তড়িৎ আধানের এসআই এককটি কি? তড়িৎ আধানের এসআই এককটি হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন বি কুলম্ব। এম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক, আর ইএসইউ যেটা আছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা তড়িৎ আধানের স্থির তড়িৎ একক সিজিএস পদ্ধতিতে। 10 নম্বর, রোধের এসআই একক কি? রোধের এসআই একক হচ্ছে অপশন এ ওহম। বাকিগুলো তোমাদের একটু আগে বলেছি। জার্মান পদার্থবিদ জর্জ সাইমন ওহমের নাম অনুসারে এই রোধের এককটি নেওয়া হয়েছে। 11 নম্বর, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করেন অপশন বি বেকারেল। অ্যান্টনি হেনরি বেকারেল 1896 সালে তিনি আবিষ্কারটি করেন। পরবর্তীকালে 1903 সালে পিয়ের কুরি ও ম্যারি কুরির সাথে হেনরি বেকারেলকে, এনাদেরকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। 12 নম্বর, নিচের কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রস্তুত করা হয় না? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রস্তুত করা হয় না, সঠিক উত্তর হবে অপশন বি জিঙ্ক। তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এটি একটি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ এটা আপনা আপনি হয়ে যায় না। এই প্রক্রিয়ায় একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিভাজন ঘটে নতুন রাসায়নিক ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, যেমন জলকে হাইড্রোজেন ও অক্সিজেনে ভেঙে দেওয়া, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যেসব ধাতুগুলো প্রস্তুত করা হয় সেগুলি হচ্ছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, অর্থাৎ শেষে যেগুলো আম আছে এগুলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রস্তুত করা হয়, ঠিক আছে। 13 নম্বর, নিচের কোনটি আয়নীয় যৌগের ধর্ম নয়? সঠিক উত্তর কি হবে? আয়নীয় যৌগের ধর্ম, এখানে যতগুলো দেখতে পাচ্ছি অপশন সি এটা সঠিক উত্তর হবে, এটা ধর্ম নয়। ধর্মগুলো কি কি? প্রথম ধর্ম হচ্ছে এটা কঠিন এবং কেলাসাকার হয়, এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়, আয়নীয় যৌগগুলির ঘনত্ব উচ্চ হয় অর্থাৎ বেশি ঘনত্বের হয়, এরা জলে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়, কঠিন অবস্থায় তড়িৎ প্রবাহ করে না, কিন্তু যদি গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে মুক্তভাবে তড়িৎ প্রবাহ করতে পারে।
আর রাসায়নিক বিক্রিয়াগুলি খুব দ্রুত গতিতে ঘটে। এগুলো হচ্ছে আয়নীয় যৌগের প্রধান ধর্ম। এগুলো তোমরা খাতায় লিখে রাখো। 14 নম্বর, 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে? 1992 সালে প্রথম আর্থ সামিট হয়, প্রথম বসুন্ধরা সম্মেলন। এটা হয়েছিল অপশন সি, ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। যদিও প্রথম বিশ্ব পরিবেশ সম্মেলন হয় সুইডেন স্টকহোমে 1972 সালে, এবং এটি হয়েছিল 5ই জুন। এই জন্য আজ পর্যন্ত তোমরা দেখবে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে। আর 1992 যে আর্থ সামিট হয়েছিল সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরো। এখানে 3টি প্রধান নথি গ্রহণ করা হয়েছিল। একটা হচ্ছে রিও ঘোষণা, এজেন্ডা 21, পরীক্ষায় পড়ে এটা, এবং বননীতি, ফরেস্ট প্রিন্সিপাল। এদের মধ্যে এজেন্ডা 21টা বারবার পরীক্ষায় আসে। এটা কোন সামিটে নেওয়া হয়েছিল? ঠিক আছে, এটা হচ্ছে 1992 এর বসুন্ধরা সামিটে। 15 নম্বর, নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন ডি, কার্য একটি স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে সেই সব ভৌত রাশি যাদের শুধু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। স্কেলার রাশি কোনগুলো? দৈর্ঘ্য, সময়, ভর, দ্রুতি, কার্য, আয়তন, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, ঘনত্ব, শক্তি, এগুলো হচ্ছে সব স্কেলার রাশি। 16, সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ, এটি কি ধরনের গতি? সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ হচ্ছে অপশন বি, বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। এই সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণের কারণে কি হয়? ঋতু পরিবর্তন হয়। অন্যদিকে পৃথিবীর নিজের কক্ষের উপর যে গতি হয় সেটা হচ্ছে ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। এর কারণে দিন রাত্রি সংঘটিত হয়। 17 নম্বর, সমবেগে গতিশীল বস্তুর, সমবেগে যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? ত্বরণের কি রকম হয়? ত্বরণ হ্রাস পায়। সমবেগ আছে যেহেতু, তো সেক্ষেত্রে কি হবে? অপশন ডি, ত্বরণ থাকবে না। ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। তো বেগ তো এখানে ফিক্সড আছে, সমান আছে, তাহলে সেক্ষেত্রে ত্বরণ থাকবে না, নির্দিষ্ট হারে আছে, ত্বরণ হবে 0। 18 নম্বর, বৃষ্টির ফোঁটার আকার গোলাকার কেন হয়? বৃষ্টির ফোঁটার আকার গোলাকার হওয়ার কারণ অপশন এ, পৃষ্ঠটান বা সারফেস টেনশন। জলের অণুগুলো সব সময় কম আয়তনের মধ্যে, কম ক্ষেত্রফলের মধ্যে নিজেদের থাকার চেষ্টা করে। তো কম ক্ষেত্রফল আছে যেসব আকারগুলো রয়েছে তার মধ্যে গোলকের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে সবচেয়ে কম। এই জন্য গোলকের আকার ধারণ করে। যদি আয়তক্ষেত্রের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি কম হতো তাহলে সেটা আয়তক্ষেত্র ধারণ করতো, কিন্তু তা কি হয়? তা নয়। তা বাস্তব হচ্ছে গোলকের পৃষ্ঠের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম। এই জন্য বৃষ্টির ফোঁটা গোলক আকারটি ধারণ করে। যখন জলীয় বাষ্প উপরে উঠে বাষ্পীভূত হয়ে ঘনীভূত হয় তখন গোলাকার আকারই ধারণ করে জল রূপে থাকে। ঠিক আছে। 19, একটি ইলেকট্রন প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে লাফ দিলে সেটি কি করবে? একটি ইলেকট্রন প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে লাফ দিলে সেটি অপশন এ, শক্তি অর্জন করতে হবে, শক্তি শোষণ করতে হবে। আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে শক্তি বর্জন করবে। ঠিক আছে। এদের মধ্যে কোনটি প্রলম্বন? কি হবে? প্রলম্বন মানে হচ্ছে সাসপেনশন। সাসপেনশন কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে সাসপেনশন। প্রলম্বন বা সাসপেনশন এটা হচ্ছে অসমসত্ব বা হেটেরোজেনাস মিশ্রণ। অর্থাৎ এক্ষেত্রে কঠিন কণাগুলি তরলের সাথে পুরোপুরি মিশে যায় না, দেখা যায়, খালি চোখে দেখতে পাওয়া যায়, এগুলোকে অসমসত্ব মিশ্রণ বলা হয়। কিন্তু যেমন দুধ, ধরো দুধ একটি কলয়েড, এক্ষেত্রে কি হয়? এখানে দুধের মধ্যে যে কণাগুলো থাকে, কণাগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো পাওয়া যায় না। যেমন ভাতের ফেনা দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না, তাহলে সেগুলো হচ্ছে কলয়েড, সেগুলো হচ্ছে সমসত্ব মিশ্রণ। ঠিক আছে। আর মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়, এটা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের একটি প্রকৃত দ্রবণ, আর লবণের দ্রবণ এটাও প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন। ঠিক আছে। দ্রবণের নিয়েও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সায়েন্সের প্লেলিস্টে দ্রবণ সম্পর্কে বা সলিউশন সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবে। ঠিক আছে। 21 নম্বর, আংশিক পাতনের সাহায্যে পৃথক করা যায়। আংশিক পাতনের সাহায্যে কি পৃথক করা যায়? সঠিক উত্তর হবে অপশন এ, আলকাতরা পৃথক করা যায়। আংশিক পাতনের সাহায্যে বিভিন্ন স্ফুটনাঙ্কের যেসব পদার্থগুলো মিশে থাকে সেগুলোকে পৃথক করা যায়। যেমন ক্রুড অয়েল, যে পেট্রোলিয়াম উত্তোলন করা হয় ভূগর্ভ থেকে, সেই ক্রুড অয়েলকে আংশিক পাতনের সাহায্যে নানা রকম উপাদান, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, আলকাতরা, এগুলো আলাদা করা হয়, কারণ তাদের স্ফুটনাঙ্ক বিভিন্ন থাকে, এই জন্য তাদের আলাদা আলাদা করা যায় সমস্ত কিছু। ঠিক আছে। 22 নম্বর, কার্য করার ক্ষমতাকে কি বলে? কার্য করার ক্ষমতাকে বলে অপশন বি, শক্তি। কার্য ও শক্তি দুটোরই এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস একক হচ্ছে আর্ক। আবার 1 জুল সমান 10⁷ আর্ক, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে। 23 নম্বর, পদার্থের অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার কি হয়?
পদার্থে যদি অবস্থার পরিবর্তন হয় তখন উষ্ণতা কি হয়? অপশন ডি ফিক্সড থাকে, অপরিবর্তিত থাকে। একেই তো লীন তাপ বলে। উষ্ণতা অপরিবর্তিত রেখে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে চাইলে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে লীন তাপ বলে। এটা আমরা পড়েছি। তাহলে যে তাপটা দিই, সেই তাপটা কি হয়? সেই তাপটার মাধ্যমে কি হয়? সেই তাপটার মাধ্যমে পদার্থের অণুগুলোর মধ্যে যে বন্ধন থাকে, সেই বন্ধনটা আলগা করতে কাজে লাগে। এবং এই তাপটা পদার্থের মধ্যেই লুকিয়ে থাকে, লীন হয়ে থাকে, এই জিনিসটাকে বলা হয় লীন তাপ। ঠিক আছে? যতক্ষণ পদার্থের অবস্থার পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উষ্ণতাটা স্থির থাকে। অবস্থার পরিবর্তন হয়ে গেলে তারপর উষ্ণতা বাড়তে থাকে। ঠিক আছে? ২৪ নম্বর, পুরুষ ও মহিলার গলার স্বর আলাদা হয়। এর কারণ কি? পুরুষ ও মহিলার গলার স্বর আলাদা হওয়ার কারণ হচ্ছে অপশন বি তীক্ষ্ণতা বা পিচ। পিচ হচ্ছে মোটা গলা এবং সরু গলা, এগুলো বোঝার ক্ষমতাটা হচ্ছে পিচ। প্রাবল্য হচ্ছে উচ্চস্বর এবং নিম্নস্বর। জোরে আওয়াজ করলে সেটা প্রাবল্য এবং কম আস্তে আস্তে হলে সেটা হলে প্রাবল্যটা কম আছে। ঠিক আছে? আর কোয়ালিটি গুণ বা টিম্বার, এটা হচ্ছে আলাদা আলাদা স্বর চেনার জন্য। যেমন ধরো একই তীব্রতা যদি বাজানো হয় কোনো পিয়ানো বা হারমোনিয়াম, তাহলে স্বরগুলো কি হবে? আলাদা আলাদা হবে। এটা হচ্ছে কোয়ালিটি বা টিম্বার। ঠিক আছে? 25 নম্বরে ১ অ্যাংস্ট্রম সমান কত মিটার? সঠিক উত্তর হবে অপশন বি 10⁻10 মিটার। ঠিক আছে? এটি দৈর্ঘ্য পরিমাপের একটি একক। এই অ্যাংস্ট্রমের সাহায্যে পরমাণুর আকার বা আলোক তরঙ্গদৈর্ঘ্য প্রকাশ করা হয়। 26 নম্বর, পরমাণু কেন্দ্রে অবস্থানকারী কণা কোনগুলো? পরমাণু কেন্দ্রে অবস্থান করে অপশন বি প্রোটন এবং নিউট্রন। এই যে প্রোটন হচ্ছে পজিটিভ, এই যে সবুজ কণাগুলো এগুলো ধরো প্রোটনকে দেখানো হয়েছে, আর রেড কালার এগুলো হচ্ছে নিউট্রন, এগুলো নিস্তড়িত কণা। এদের একত্রে বলা হয় নিউক্লিয়াস। ঠিক আছে? আর নিউক্লিয়াসের চারদিকে যে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা ঘুরতে থাকে সেগুলোকে বলা হয় ইলেকট্রন। ঠিক আছে? 27 মরুভূমির মরীচিকা কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকেরই অনেক ডাউট থাকে এটাতে। আলো সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, আরও একটা ভিডিও দেব, সেখানে তোমরা লেন্স সম্পর্কে আর সম্পর্কে জানতে পারবে। কিন্তু এই মরুভূমি মরীচিকাটা তোমরা একটু জেনে নাও। আর আলোর যে প্রথম পার্টটা, আলোর প্রতিফলন প্রতিসরণ, এটা দেওয়া আছে আমার সায়েন্সের প্লেলিস্টে, তোমরা পেয়ে যাবে। এখন মরুভূমির মরীচিকা কি সেটা জানো। মরুভূমির মরীচিকা এটা হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন বি অসৎবিম্ব। সৎবিম্ব অসৎবিম্ব কি? সৎবিম্ব হচ্ছে যে প্রতিবিম্বকে রিয়েল ইমেজ, যেটা যেটা সরাসরি আমরা দেখতে পাই, যেমন আমরা সিনেমার হলে যে পর্দা প্রজেক্টরের মধ্যে ফেলে সেটাকে বলা হয় সৎবিম্ব, রিয়েল ইমেজ দেখতে পাই। আর ভার্চুয়াল ইমেজ কোনগুলো? যেমন আমরা সমতল দর্পণে আয়নাতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এরপর মরীচিকার সৃষ্টি কিভাবে হয় সেটা একটু ভালো করে জানো। মরুভূমির মরীচিকা মূলত আলোর প্রতিসরণের জন্য সৃষ্টি হয়। কি হয় দেখো, মরুভূমিতে দিনের বেলা সূর্যের আলো পড়ে, এর ফলে মাটি যে ভূপৃষ্ঠ বা বালি সেটা উত্তপ্ত হয় এবং ভূপৃষ্ঠের আশেপাশে যে বায়ু থাকে সেটাও উত্তপ্ত হয়। কিন্তু যত উপরে ওঠা যায় তত কি হয়, তার উত্তপ্তের পরিমাণটা কমতে থাকে, অর্থাৎ ঠান্ডা থেকে উপর দিকে। উত্তপ্ত হওয়ার কারণে নিচের যে বায়ুস্তর থাকে সেখানে ঘনত্বটা কি হবে? ঘনত্ব কম থাকে। এবং উপরে যত উপরে ওঠা যাবে তত ঘনত্ব বেশি থাকে, অর্থাৎ উপরে ঘনত্ব বেশি এবং নিচে ঘনত্ব কম। সূর্যের আলো কোনো একটি জায়গায় পড়লে, যেমন এখানে উটের উপর সূর্যের আলো পড়েছে, এখানে কি হবে, সূর্যের আলো পড়ার পর বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসছে আলোরশ্মি। এর ফলে কি হবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আসার ফলে আমরা জানি আলোরশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এর ফলে কি হবে, এখানে দেখো ছবিটা, এখানে ভালো করে বুঝতে পারবে। সূর্যের রশ্মি এখানে গাছটাতে পড়লো, গাছটাতে পড়ার পর বেশি ঘনত্ব থেকে যখন কম ঘনত্বে আসবে, এখানে কিছুটা বেঁকে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আবার যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে তখন কি আলোক রশ্মি কিছুটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এখানেও আবার একই রকমভাবে আসবে এবং দূরে সরে যাবে। এর ফলে একটা সময় এমন আসবে যখন আলোক রশ্মি এরকম আপতিত হবে এবং সরাসরি 90 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়ে চলে যাবে। এটাকে বলা হয় সংকট কোণ। এবং এই সংকট কোণের চাইতেও যখন বেশি হবে, এখানে যেমন দেখানো হয়েছে দেখো, সংকট কোণের চাইতেও বেশি কোণে যখন আপতিত হবে তখন সেই আলোক রশ্মি আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে এবং আমাদের চোখে প্রতিফলিত হবে। কিন্তু এই যে আলোক রশ্মির বাঁকা আসা, এটা আমাদের চোখ নিতে পারে না। আমাদের চোখ সবসময় আলোকে সরলরেখায় চলতে দেখে অভ্যস্ত। এর ফলে ছবিটা সবসময় দেখতে হবে এইখানে হয়েছে। এইখানে আসলে জিনিসটা আছে, গাছটা এখানে আছে, কিন্তু আমাদের চোখ সরলরেখায় দেখে অভ্যস্ত, এই জন্য এখানে ছবিটা দেখতে পাবে। ঠিক আছে? ফলে অসৎ বিম্ব গঠিত হবে। ঠিক আছে? এটা এখানে বিস্তারিতভাবে বলা আছে। তোমরা যদি বুঝতে না পারো এখান থেকে তোমরা পড়ে নিয়েও বুঝে নিতে পারো। ঠিক আছে? আর এছাড়া আমি এর আগেও বলেছি, তাই তোমাদের বোঝার অসুবিধা কোনো হওয়ার কথা নয়। ঠিক আছে? 28 নম্বর, তাপ ও তড়িতে সুপরিবাহী অধাতু কোনটি? তাপ ও তড়িতে সুপরিবাহী অধাতু
একটি অধাতু আছে যেটি তাপ ও তড়িৎ শোষণ করবে, সেটি হচ্ছে অপশন সি, গ্রাফাইট। এই গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি রূপভেদ বা এলোট্রপ। যেমন হীরক, ফুলারিন, এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ। ঠিক আছে। ব্যবহার কোথায়? ড্রাই সেলে ব্যবহার করা হয়। ব্যাটারিতে যেটা ব্যবহার করে, মাঝে যেটা আন্ডার থাকে, সেটা হচ্ছে গ্রাফাইটের তৈরি। 29, তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটারে অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া হয়? তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটারে অ্যানোডে হয় কি হবে? অপশন এ, জারণ। এটা মনে রাখার জন্য অ্যানোড থেকে অ্যানোডে হয় অক্সিডেশন বা জারণ, আর ক্যাথোডে হয় রিডাকশন। এটা মনে রাখবে, অ্যান অক্স আর রেড ক্যাট। ঠিক আছে। অ্যানোডের অক্সিডেশন আর রিডাকশন রেড ক্যাট, এরকমভাবে মনে রাখার এটা নিয়ম। অর্থাৎ ক্যাথোডে হয় বিজারণ, বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়, আর অ্যানোডে হয় জারণ, যেখানে ইলেকট্রন বর্জন হয়। ইলেকট্রন গ্রহণ হলে সেই প্রক্রিয়াটাকে বলা হয়, সেই বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ, আর ইলেকট্রন বর্জন হলে সেই বিক্রিয়াটাকে বলা হয় জারণ। 30 নম্বর, সোডা ওয়াটারে কোন গ্যাস দ্রবীভূত থাকে? সোডা ওয়াটারে দ্রবীভূত থাকে, সঠিক উত্তর হবে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে পানীয়টিতে বুদবুদের সৃষ্টি হয়। এই পানীয়তে সামান্য টক স্বাদও পাওয়া যায়, একটা ঝাঁঝালো ভাবও থাকে। এই টক স্বাদটি আসে কার্বনিক অ্যাসিডের কারণে। জলের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করলে এই কার্বনিক অ্যাসিডের সৃষ্টি হয়। ঠিক আছে। 31 নম্বর, মিথাইল অরেঞ্জ কোথায় ব্যবহার করা হয়? মিথাইল অরেঞ্জ এটি একটি নির্দেশক, এটি পিএইচ ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। 3.1 এর মধ্যে যদি পিএইচ থাকে, তাহলে সেক্ষেত্রে এই মিথাইল অরেঞ্জ এর বর্ণ হয়ে যায় লাল। যদি 4.4 এর বেশি থাকে, তাহলে তখন এটা ক্ষারের মাধ্যমে এটাতে বর্ণ হয়ে যায় হলুদ। পিএইচ 3.1 থেকে 4.4 এর মধ্যে থাকলে তার নিজস্ব কমলা বর্ণে মিথাইল অরেঞ্জ থাকে। ঠিক আছে। 3.1 এর মধ্যে থাকলে সেটা অ্যাসিড প্রকৃতির হয়, সেখানে লাল বর্ণ দেখাবে। আর 4.4 এর বেশি হলে সেখানে হলুদ বর্ণ দেখাবে। 32 নম্বর, পানীয় জলে নাইট্রেট সারের উপস্থিতি, স্যারের নয়, এটা নাইট্রেট সার, সারের উপস্থিতি আমাদের কি ক্ষতি করে? পানীয় জলে যদি নাইট্রেট সার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা ক্ষতি হয় শিশুদের ক্ষেত্রে, অপশন বি, ব্লু বেবি সিনড্রোম। শিশুদের রক্তের হিমোগ্লোবিন আক্রান্ত হয়। ঠিক আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে পানীয় জলে নাইট্রেটের সহনশীল মাত্রা হচ্ছে 50 মিলিগ্রাম, যেটা ভারতে 45 মিলিগ্রাম পার লিটার বলা হয়। 33 নম্বর, ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? প্রাকৃতিক উপায় যদি বলা হয়, ফল পাকাতে অপশন বি, ইথিলিন C2H4 ব্যবহার করা হয়। এটি একটি FSSAI দ্বারা অনুমোদিত, বিশ্বজুড়ে স্বীকৃত একটি নিরাপদ ফল পাকানোর প্রক্রিয়া। কিন্তু ব্যবসায়িকরা সস্তায় পাওয়ার জন্য কখনো কখনো ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে, যেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই ক্যালসিয়াম কার্বাইড জলীয় বাষ্পের সংস্পর্শে এসে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে। এই অ্যাসিটিলিন গ্যাস ফল পাকতে সাহায্য করে। ক্যালসিয়াম কার্বাইডে আর্সেনিক এবং ফসফরাসের মতো ক্ষতিকারক পদার্থ থাকে, যা আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ঠিক আছে। এই জন্য এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা আছে ক্যালসিয়াম কার্বাইড। 34 নম্বর, নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশটি কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, নিউক্লিওলাস। নিউক্লিয়াসের 4টি অংশ, কোষের নিউক্লিয়াসের 4টি অংশ আছে। বাইরে যে দেখতে পাচ্ছি পর্দার মতো, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। জালির মতো যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিউক্লিয় জালক। আর এর ভিতরে যে রস থাকে, সেই রসটাকে বলা হয় নিউক্লিয় রস, বলা হয় নিউক্লিওপ্লাজম। এই ঘন গোলাকার অংশ এটাকে বলা হয় নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসে এটাকে বলা হয় রাইবোজোমের কারখানা, কারণ এখানে রাইবোজোমের সৃষ্টি হয়। আবার রাইবোজোমে কি হয়? প্রোটিন সংশ্লেষ হয়, এই জন্য রাইবোজোমকে আবার প্রোটিন কারখানা বা প্রোটিন সংশ্লেষের কারখানা বলা হয়। 35 নম্বর, জাইলেমের সজীব উপাদান কোনটি? জাইলেমের সজীব উপাদান হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন সি, জাইলেম প্যারেনকাইমা। জাইলেম এবং ফ্লোয়েম এই দুটি হচ্ছে উদ্ভিদের সংবহন কলা। সংবহন কি? সংবহন হচ্ছে বিশেষ ধরনের কলা, যেখানে একটা অংশ থেকে অন্য অংশে জল, খনিজ লবণ বা খাদ্য এগুলো উদ্ভিদের পরিবহন হয়, এটাকে বলা হয় সংবহন কলা। ঠিক আছে। দুটি প্রধান কলা জাইলেম, ফ্লোয়েম বললাম। এর মধ্যে জাইলেম 4টি উপাদান নিয়ে গঠিত, ট্র্যাকিড, ট্রাকিয়া বা বাহিকা, জাইলেম তন্তু আর জাইলেম প্যারেনকাইমা। ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, এই 4টি হচ্ছে জাইলেমের উপাদান। এদের মধ্যে জাইলেম প্যারেনকাইমা এগুলো হচ্ছে সজীব উপাদান, আর বাকি সেই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই মৃত। ট্র্যাকিড, ট্রাকিয়া এবং জাইলেম তন্তু এগুলো সবই মৃত। কাজ কি? কাজ হচ্ছে মূল থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে কাণ্ড হয়ে ঊর্ধ্বমুখী সংবহন করা, অর্থাৎ গাছের অন্যান্য অংশে তা পরিবহন করা। ঠিক আছে।
ফ্লোয়েম, ফ্লোয়েমেরও 4টি উপাদান আছে, সিমনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এই সিমনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এগুলো তিনটেই হচ্ছে সজীব এবং ফ্লোয়েম তন্তু হচ্ছে মৃত উপাদান। তাহলে যদি বলে ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান কি, তাহলে সেটি হচ্ছে ফ্লোয়েম তন্তু। কাজ কি? ফ্লোয়েম কি করে? উল্টো কাজটা করে, পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যটা চারদিকে গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে দেয়। মনে রাখার জন্য জতে জাইলেম, জতে জল, অর্থাৎ জাইলেমের মাধ্যমে জল পরিবহন হয়। আর ফতে ফ্লোয়েম, ফতে ফুড বা খাদ্য, তাহলে ফ্লোয়েমের মাধ্যমে ফুড বা খাদ্য পরিবহন হয়, এটা মনে রাখবে। ঠিক আছে। 36 নম্বর, রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? রিকেট রোগ প্রতিরোধ করে, সঠিক উত্তর হবে অপশন ভিটামিন ডি, রিকেট রোগ প্রতিরোধ করে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। রিকেট রোগে কি হয়? শিশুদের হাড় নরম এবং দুর্বল হয়ে যায়। এর ফলে হাড়ের যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হয় এবং ধনুকের মতো পাগুলো বেঁকে যায়। ঠিক আছে। ভিটামিন ডি আমাদের অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণকে নিয়ন্ত্রণ করে। এর ফলে সুস্থ এবং মজবুত হাড় গঠনের জন্য ভিটামিন ডি অপরিহার্য। 37 নম্বর, ক্রেবস চক্র ঘটে কোষের কোথায়? সঠিক উত্তর হবে ক্রেবস চক্র কোষের অপশন বি, মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ক্রেবস চক্র, যেটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলা হয়, এটি সবাত শোষণের একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। সবাত শোষণ 4টি ধাপে হয়। এগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটি সাইটোপ্লাজমে ঘটে, এসিটাইল কোএস সৃষ্টি, যেটা মাইটোকন্ড্রিয়া প্রবেশের সময় ঘটে, ক্রেবস চক্র, যেটা মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটে, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, এটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রদায় ঘটে। সবাত শোষণের যে 4টি ধাপ আছে এগুলোর মধ্যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র, এই দুটো ধাপ খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো ধাপে তোমাদের পরীক্ষায় আসে। সাইটোপ্লাজমে ঘটে গ্লাইকোলাইসিস, পরীক্ষায় বারবার এসেছে, এবং মাইটোকন্ড্রিয়া ঘটে ক্রেবস চক্র। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। 38 নম্বর, রসের উৎস প্রক্রিয়াটিতে সাহায্য করে। রসের উৎস এই প্রক্রিয়াটিতে কি সাহায্য করে? মূলজ চাপ, সমসংযোগ, অসমসংযোগ বল, বাষ্পমোচন টান, এই তিনটেই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তিনটে সাহায্য করে, যদিও মূলত প্রধান সাহায্য করে বাষ্পমোচনের টান বা প্রস্বেদন টান। এটা ডিকশন ও জলির মতবাদ। 39 নম্বর, মরফিন উপকারী উৎস কোনটি? মরফিন উপকারী উৎস হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন ডি, আফিম। আফিম থেকে মরফিন পাওয়া যায়। আফিমটাকে ওপিয়াম বলা হয়, পপি গাছ, পোস্তু গাছ, সেখান থেকে পাওয়া যায়। এই মরফিন হচ্ছে একটি ব্যথানাশক উপক্ষার। এটি সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। এছাড়া ধুতরার থেকে পাওয়া যায় ডাটুরিন এবং বেলেডোনার থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন। আর তামাক যেটা আছে, তামাকের থেকে পাওয়া যায় নিকোটিন। এগুলো মনে রাখবে, পরীক্ষায় এসে থাকে একটা। ঠিক আছে। 40 নম্বর, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে কোনটি? বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। অপশন সি হয়ে যাবে, উভয়ই বিয়োজকের ভূমিকা পালন করে। বিয়োজক কোনগুলো? বিয়োজক বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এগুলো মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ এবং অন্যান্য জৈব পদার্থকে ভেঙে সরল অজৈব পদার্থে পরিণত করে, এগুলো হচ্ছে বিয়োজক। বিয়োজক যেগুলো পিরামিডের একদম নিচের স্তরে থাকে সেগুলো হচ্ছে বিয়োজক। বিয়োজকের পরে উৎপাদক, উৎপাদকের পর প্রথম শ্রেণী খাদক, তারপর দ্বিতীয় শ্রেণী খাদক, আস্তে আস্তে উপরে প্রগণ খাদক। ঠিক আছে। জীবজগতের পুষ্টির চক্রাকার আবর্তন বজায় রাখার জন্য এই বিয়োজকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 41 নম্বর, পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা কত? পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা হচ্ছে অপশন বি, 0.05 mg পার লিটার, মিলিগ্রাম পার লিটার। নিরাপদ মাত্রা যদি বলা হয় তাহলে 0.01 মিলিগ্রাম পার লিটার, আর সহনশীল মাত্রা যেহেতু বলা আছে তাহলে সেটি হয়ে যাবে 0.05। নিরাপদ মাত্রা 0.01। ঠিক আছে। 42, অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয়। অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈলা আর ছত্রাক। অপশন ডি সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবেদন করে। মাইক্রোরাইজার ছত্রাক ফসফেট শোষণে উদ্ভিদকে সাহায্য করে। এছাড়া নস্টক বা এনামিনার নামক যেসব নীলাভ সবুজ শৈলা আছে এগুলো ধান খেতে জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। 43 নম্বর, দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় অপশন সি, হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে নালীবিহীন গ্রন্থি, যেগুলো সরাসরি রক্তে তাদের রাসায়নিকগুলোকে ক্ষরণ করে। এই যে রাসায়নিকগুলো ক্ষরণ করে সেগুলো হচ্ছে হরমোন। যেমন ধরো থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। ঠিক আছে। এগুলো রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে এবং শরীরে এক অংশ থেকে অন্য অংশে দূরের যে কোনো জায়গায় পৌঁছে যায় এবং সেখানে নির্দিষ্ট শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন বৃদ্ধি, জনন, বিপাক এগুলো নিয়ন্ত্রণ করে। আর বহিঃক্ষরা গ্রন্থি এগুলো থেকে নিঃসৃত হয় উৎসেচক, যেমন লালাগ্রন্থি থেকে ধরো টায়ারিন উৎসেচক খরিত হয়। এগুলো নালীর মাধ্যমে নির্দিষ্ট স্থানে গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটকের মতন কাজ করে। উৎসেচকের কাজ হচ্ছে অনুঘটকের কাজ করা। আর
হরমোনের কাজ হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বৃদ্ধি, জনন, বিভাগ এগুলো নিয়ন্ত্রণ করা। 44 নম্বর, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে কি বলে? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে বলা হয় অপশন বি নিউরন। নিউরন বা স্নায়ুকোষ বলা হয়। এই নিউরনকে মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ বলা হয়। মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কোনটি? মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো অপশন এ রেটিনা। রেটিনা বা অক্ষিপটে প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনায় আলোক সংবেদী দুটো কোষ থাকে, রড কোষ এবং কোন কোষ। রড কোষের কাজ হচ্ছে কম আলোতে দেখতে সাহায্য করা, আর কোন কোষ হচ্ছে দিনের আলোতে উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করা। কুকুর, বেড়াল, গরু এগুলোর রড কোষ বেশি থাকে, এই জন্য তাদের চোখ দেখবে রাত্রিবেলা জল করে। 46 নম্বর, একটি ফ্লেক্সর পেশির উদাহরণ কোনটি? ফ্লেক্সর পেশি সেগুলো যেগুলো সন্ধিক্ষণে অর্থাৎ দুটো হাড়ের মাঝখানে থাকে, সেগুলো হচ্ছে ফ্লেক্সর পেশি। এখানের মধ্যে হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনেমিয়াস এগুলো অপশন সি দুটোই হচ্ছে ফ্লেক্সর পেশির উদাহরণ। এছাড়া বাইসেপস, পায়ের হ্যামস্ট্রিং, আঙুলের ফ্লেক্সর লিটারিস, আঙুলের যে আমরা নাড়ি সেখানে যেটা থাকে সেগুলো হচ্ছে ফ্লেক্সর পেশির উদাহরণ। গোড়ালি এবং হাঁটুতে থাকে গ্যাস্ট্রোকনেমিয়াস। এগুলো সবই ফ্লেক্সর পেশি। আর ফ্লেক্সর পেশির ঠিক বিপরীত যেটা কাজ করে সেটা হচ্ছে এক্সটেনসর পেশি, যেমন হচ্ছে ট্রাইসেপস। ট্রাইসেপসকে বলা হয় এক্সটেনশন পেশি। 47 নম্বর, প্রাণীকোষ বিভাজনে ব্যামতন্তু গঠনে সাহায্যকারী কোষাঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার, লাইসোজোম। ব্যামতন্তু গঠনে সাহায্যকারী, পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে, অপশন বি সেন্ট্রোজোম। স্পিন্ডল ফাইবার বা ব্যামতন্তু গঠন করে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম প্রাণীকোষেই দেখতে পাওয়া যায়, পরীক্ষায় বারবার প্রশ্ন আসে এটাও। আর সেন্ট্রোজোমকে কোষের নিউক্লিয়াসবিহীন অংশ বা সেল সেন্টার বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। 48 নম্বর, পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে কে? পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে অপশন এ পাথরকুচি। এক্ষেত্রে কি হয়, মুকুল সরাসরি পাতার কিনারা বা কিনার থেকে উৎপন্ন হয়, নতুন দুধের জন্ম দেয়। ঠিক আছে, যেমন পাতারকুচি পাতার কিনার থেকে কাক্ষি মুকুলগুলো উৎপন্ন হয়, যদি মাটি পায় তাহলে সেখানে মূল এবং কাণ্ডযুক্ত নতুন চারা গাছে পরিণত হয়ে যায়। ঠিক আছে, রাঙা আলু এবং শাঁকা আলু, সুইট পটেটো এবং ইয়াম, এগুলো হচ্ছে স্ফীতমূলের সাহায্যে অঙ্গজন ঘটায়। আর শুষ্নি, এটি ফার্ন জাতীয় জলজ উদ্ভিদ। শুষ্নি শাক যেটা আমরা বলি, এটি হচ্ছে রাইজম বা কন্দ জাতীয়, মাটির নিচে কাণ্ডের সাহায্যে বংশবিস্তার করে। 49, উটের কুজের ফ্যাট জারিত হলে কি উৎপন্ন হয়? উটের কুজের ফ্যাট যদি জারিত হয় তাহলে সেক্ষেত্রে অপশন সি জল উৎপন্ন হয় এবং তার সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, খাদ্যের অভাব সত্ত্বেও অনেকক্ষণ ধরে সচল রাখে। ঠিক আছে। 50 নম্বর, বর্তমানে ভারতে জৈব বৈচিত্র্য হটস্পটের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতে জৈব বৈচিত্র্য হটস্পট আছে অপশন বি 4টি। যদি বিশ্বে বলা হয় তাহলে 36টি জৈব বৈচিত্র্য হটস্পট আছে। ভারতের যে 4টি আছে সেগুলো হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাট, হিমালয়, ইন্দো বর্মা অঞ্চল যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চল পড়ছে, সেভেন সিস্টারের মধ্যে আসাম এগুলো বাদ। ঠিক আছে। সুন্দরল্যান্ড, সুন্দরল্যান্ড হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা সুন্দরল্যান্ডের মধ্যে পড়ছে। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর অংশগুলো এগুলো সুন্দরল্যান্ডের মধ্যে পড়ে। তো ভারতের এই 4টি জৈব বৈচিত্র্য হটস্পট রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে 50টি প্রশ্ন ছিল। তোমার যদি লাইক, কমেন্ট বা শেয়ার ভালোভাবে পাই তাহলে আমরা এই ক্লাসটি চালিয়ে যেতে পারবো। তোমরা যদি মনে করে ক্লাস থেকে তোমরা কিছুটা উপকার পেয়েছো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের পিডিএফের প্রয়োজন হয়ে থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।